হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওটি আমাদের যে সিরিজটি শুরু হয়েছিল M2027 সেই সিরিজের এটি হচ্ছে তৃতীয় ভিডিও। এই ভিডিওতে আমরা এক্সোস্ফিয়ার এবং তারপরে যেসব চ্যাপ্টারের মধ্যে আছে সেই সম্বন্ধে জানব। এর আগের ভিডিওতে আমরা শেষ জেনেছিলাম কি থার্মোস্ফিয়ার সম্পর্কে। আজকে জানবো হচ্ছে আমরা এক্সোস্ফিয়ার সম্পর্কে। এক্সোস্ফিয়ার কি? বায়ুমণ্ডলের সর্বোচ্চ ও সর্বশেষ স্তর বলা হচ্ছে হলো এক্সোস্ফিয়ারকে। এটি কি হয়? ধীরে ধীরে উপর দিকে ওঠার পর একদম মহাশূন্যে মিশে যায়। আর এটিকে এর জন্য বলা হয় বায়ুমণ্ডল ও মহাশূন্যের সংযোগকারী অঞ্চল হিসেবে। অর্থাৎ যেহেতু এর পরেই মহাশূন্য শুরু হয়, তাই একেই বলা হয় বায়ুমণ্ডল ও মহাশূন্যের সংযোগকারী অঞ্চল। এর গঠন কি? এখানকার বায়ুর ঘনত্ব খুবই কম, প্রায় শূন্যের কাছাকাছি। এখানকার প্রধান গ্যাসগুলি কী হয়? হাইড্রোজেন, হিলিয়াম ইত্যাদি। ঠিক আছে? তারপরে কি হয়? এখানে গ্যাসের কণাগুলি একে অপরের থেকে অনেক দূরে অবস্থান করে, আর তাতে কি হয়? পৃথিবীর মহাকর্ষ অতিক্রম করে মহাশূন্যে চলে যায়। ঠিক আছে? আর এই কারণে এক্সোস্ফিয়ারকে এসকেপ লেয়ার বা পলায়ন স্তরও বলা হয়। তারপরে আছে হচ্ছে বিস্তৃতি। এটি কি? ওই থার্মোপজ অর্থাৎ 400 থেকে 600 কিমি থেকে যে অঞ্চলটি, সেখান থেকে ওপরের দিকে প্রায় এক্সোস্ফিয়ারকে ধরা হয় প্রায় 10,000 কিমি পর্যন্ত, একদম উপরের দিকে শেষ করে দেওয়া হয় স্তরটি, অর্থাৎ মহাশূন্যে বিলীন হয়ে যায়। তারপরে যে আছে যে কিন্তু আনুমানিকভাবে এক্সোস্ফিয়ারকে 1500 কিমি বা তার বেশি পর্যন্ত বিস্তৃত হতে পারে, অর্থাৎ পরীক্ষায় লেখার জন্য 1500 কিমি বলতে হবে, কিন্তু আসলে এক্সোস্ফিয়ার এটা শেষ, এটা একদম মহাশূন্যে মিলে গেছে। বৈশিষ্ট্যগুলি কী হয়? এখানে তাপমাত্রা অনেক বেশি, কিন্তু বায়ু এত পাতলা যে ওই তাপ অনুভূতই হয় না। এখানে তাপমাত্রা প্রায় থাকে হচ্ছে প্রায় 1600 ডিগ্রি সেলসিয়াসের মতো পৌঁছে যায়। কৃত্রিম উপগ্রহ, আবহাওয়া পর্যবেক্ষণ উপগ্রহ ইত্যাদি এখানেই ঘুরে বেড়ায়। ঠিক আছে? বিভিন্ন যে স্যাটেলাইটগুলো থাকে তা এখানেই ঘুরে বেড়ায়। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখার আছে যে যখন বলা হবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, অর্থাৎ আমাদের যে ISS আছে, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, সেটা কিন্তু থার্মোস্ফিয়ারে থাকে। এক্সোস্ফিয়ারে সব কৃত্রিম উপগ্রহ থাকবে ঠিকই, কিন্তু আমাদের ISS কিন্তু থার্মোস্ফিয়ারে অবস্থান করছে। ঠিক আছে? তারপরে কি যে এটি ধীরে ধীরে আন্তঃগ্রহীয় শূন্যতা সৌরবায়ুর প্রভাবের সঙ্গে মিশে যায়, অর্থাৎ সোলার যে ফ্লেয়ার থাকে, সূর্যের মধ্যে যে বিভিন্ন ধরনের গ্যাসীয় ব্লাস্ট হয়, তার সাথে ধীরে ধীরে এটি মিলে যায়। আর এর জন্য এক্সোস্ফিয়ারকে কী বলা হয়? ট্রানজিশন জোন বলা হয়। অর্থাৎ একদম পৃথিবীর বায়ুমণ্ডল থেকে বের হয়ে শেষ হয়ে একদম বাইরের, অর্থাৎ সূর্যের বায়ুমণ্ডলে পর্যন্ত প্রায় পৌঁছে যাওয়া, এর জন্য এটাকে বলা হচ্ছিল ট্রানজিশন জোন। ঠিক আছে? তারপরে কি আছে? সেটা হচ্ছে বায়ুমণ্ডলের ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ারকে এটাকে ঠিক কোনো গ্যাসীয় স্তর বলা ভুল হবে, কারণ এটি আসলে পৃথিবীর বাইরে এইভাবে অবস্থান করে। অর্থাৎ মেরু অঞ্চলের দিকে কম থাকে স্তরটা, আর নিরক্ষীয় অঞ্চলের দিকে বেশি থাকে। আর এটি কি পৃথিবীর যে আমাদের ভূচম্বক আছে তার উপরে নির্ভর করে এটি তৈরি হচ্ছে। ঠিক আছে? আর এখানে কি থাকে? আয়নিত কণাই বেশি থাকে, আর যত সোলার উইন্ড বা সোলার ফ্লেয়ার তা এই স্তরের মধ্যেই আটকে যায়। ঠিক আছে? আর এই স্তরে আটকে যাওয়ার পর তারপর এখান থেকে ওই আগের ভিডিওতে বলেছিলাম যে এই স্তরকে প্রথমে ভাঙতে থাকে, এই ম্যাগনেটোস্ফিয়ারকে ধীরে ধীরে পার করতে থাকে। তারপর যখন আমাদের আয়নোস্ফিয়ারে এসে পৌঁছায়, তখনই আমরা মেরুজ্যোতিকে দেখতে পাই। ঠিক আছে? এই স্তরের থেকে যে কোশ্চেনটা আসার মতো সেটা হচ্ছে ভ্যান অ্যালেন বিকিরণ বলয়। অর্থাৎ এখানে এক রকমের বিকিরণ বলয় দেখা যায়, যেটাকে বলা হচ্ছিল ভ্যান অ্যালেন বিকিরণ বলয়। ঠিক আছে? আর অর্থাৎ এখানেই আমাদের যে স্তরগুলি ছিল সেই স্তরগুলি সম্পর্কে সম্পূর্ণ আলোচনা শেষ হলো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আয়নোস্ফিয়ার কাকে বলে, এর নামকরণের কারণ কি। এটিকে কাকে বলে? সেটি হচ্ছে থার্মোস্ফিয়ারের মধ্যে সূর্য অতিবেগুনি রশ্মি, এক্স-রে প্রভৃতির প্রভাবে গ্যাসের যে কণাগুলি থাকে সেগুলি আয়ন বা মুক্ত ইলেকট্রনে ভেঙে যায়। এই আধানযুক্ত অঞ্চলটিকেই আয়নোস্ফিয়ার বলা হয়। এর যে বিস্তৃতি সেটা কী হয়? পৃথিবীপৃষ্ঠ থেকে প্রায় 60 কিমি থেকে 400 থেকে 500 কিমি উচ্চতা, অর্থাৎ থার্মোস্ফিয়ারের যে অবস্থানটা সেটি। আর আয়নোস্ফিয়ার মূলত মেসোস্ফিয়ারের ঊর্ধ্বভাগ, যদি এটা না বললেও চলবে। থার্মোস্ফিয়ারের অধিকাংশ অঞ্চল নিয়েই মেসোস্ফিয়ার তৈরি হয়। ঠিক আছে? আর আয়নোস্ফিয়ার নামকরণের কারণ কি? কারণ এখানে যেহেতু আধানযুক্ত আয়নগুলো পাওয়া যায়, তাই একে আয়নোস্ফিয়ার নাম বলা হয়। তারপরে আছে মেরুজ্যোতি কীভাবে সৃষ্টি হয়। মেরুজ্যোতি বা অরোরা যেটাকে বলি। ঠিক আছে? এবার এই মেরুজ্যোতি সৃষ্টি হওয়ার যে ঘটনাটা আছে সেটা কীভাবে হয় দেখাচ্ছি। মেরুজ্যোতি দেখতে হয় হচ্ছে হলো এরকম। এরকম দেখতে, বিভিন্ন কালারের হতে পারে, এরকম দেখতে হয় হচ্ছে হলো মেরুজ্যোতি। ঠিক আছে? আর এটা তৈরি হয় কীভাবে সেটা বোঝাচ্ছি। এটা যদি আমাদের পৃথিবী হয়, আর এখানে যদি আমাদের
পৃথিবীর পাশে যদি আয়নোস্ফিয়ারটা এভাবে থাকে। আর কি হয়, পৃথিবীর চারপাশে ম্যাগনেটোস্ফিয়ার যেটা আছে সেটা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে এভাবে মানে চুম্বকের যে বলরেখাগুলি এভাবে যেতে থাকে। এবার কি হয় যে সূর্য থেকে যখন বিভিন্ন সোলার ফ্লেয়ার বা সৌরঝড়গুলো অর্থাৎ আয়নের বা গ্যাসের একটা বিশাল ব্লাস্ট যখন আসা শুরু করে, তখন কি হয়, এই সোলার ফ্লেয়ারটা যখন আমাদের ম্যাগনেটোস্ফিয়ারের সাথে ধাক্কা খায় তখন একটা একটা করে প্রশমিত করতে থাকে, অর্থাৎ ম্যাগনেটোস্ফিয়ার এখান থেকে ধীরে ধীরে সরে যেতে থাকে একটা একটা করে। ঠিক আছে, আবার একটা ধাক্কা খেলো, আবার এখান থেকে একটা সরে গেল, এরকম করতে করতে যখন আবার এখানে ধাক্কা খেলো, আবার একটা সরে গেল, এরকম করতে করতে যখন এই সোলার ফ্লেয়ারগুলো আমাদের এই কী বলে আয়নোস্ফিয়ার অঞ্চলে চলে আসে, তখন আয়নোস্ফিয়ার অঞ্চলে এই জায়গায় কি হয়, এই সৌররশ্মিগুলির সাথে বা এই সোলার ফ্লেয়ারের সাথে আয়নোস্ফিয়ারের ধাক্কার ফলে এখানে কি হয়, আলোর সৃষ্টি হতে থাকে। ঠিক আছে, এই আলোর যে সৃষ্টি হয় সেটাই আমরা অরোরা বা মেরুজ্যোতি হিসেবে দেখতে পারি। আর দক্ষিণ মেরুতে এটি বেশি দেখা যায় কেন? কারণ আমাদের ভূচুম্বকীয় ক্ষেত্রটা কীভাবে থাকতো, এইভাবে। ঠিক আছে, তো সোলার ফ্লেয়ারদের কী হয়, এই ভূচুম্বকীয় এই জায়গায় মানে এই উঁচু বড় বড় জায়গা যেগুলো আছে সেগুলো জায়গায় সোলার ফ্লেয়ারের এই ম্যাগনেটিক স্তরগুলোকে ভাঙতে যতটা টাইম লাগবে, এই মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে এদিক দিয়ে ঢুকতে কী হবে, প্রচুর সুবিধা হবে। এর জন্য মেরু অঞ্চলে বেশি হচ্ছে আমরা ওই অরোরা বা মেরুজ্যোতি দেখতে পাই। ঠিক আছে, তাহলে এইভাবেই হচ্ছে মেরুজ্যোতি বা অরোরা সৃষ্টি হয়, অর্থাৎ সোলার ফ্লেয়ারগুলো ম্যাগনেটিক স্তরকে, অর্থাৎ আমাদের ম্যাগনেটিক যে লেয়ার আছে সেটিকে ভাঙে প্রথমে, তবে ভাঙার পরে সেটি ওই শেষে যখন আয়নোস্ফিয়ারে আসে তখন আয়নোস্ফিয়ারের আয়নগুলোর সাথে ওই সোলার ফ্লেয়ারে ধাক্কার ফলে আলোর সৃষ্টি হয়। সেই যে আলোটা বা প্রতিপ্রভার সৃষ্টি হয়, সেই প্রতিপ্রভাটাই আমরা মেরুজ্যোতি বা অরোরা নামে অরোরা নামে চিনি। এবার এই অরোরারই যেটা উত্তর মেরুতে থাকে সেটার নাম হয় হচ্ছে অরোরা বোরিওলিস, আর যেটা দক্ষিণ মেরুতে থাকে সেটার নাম হচ্ছে অরোরা অস্ট্রালিস। ঠিক আছে, এটা আগে লেখা আছে নোটের মধ্যে, বোঝা গেল ব্যাপারটা। এখানে কী কী কারণ আছে, কীভাবে তৈরি হয়, সব কারণগুলি দেওয়া আছে। সূর্য থেকে শক্তিশালী কণা, তারপর পৃথিবীর চুম্বক ক্ষেত্রের প্রভাব, এগুলো দেওয়া আছে। অরোরা বা মেরুজ্যোতিতে বিভিন্ন যে কালারগুলো আসে সেগুলো কিসের জন্য আসে? সবুজ হয় হচ্ছে অক্সিজেন যদি বেশি থাকে, আর লাল হয় হচ্ছে উচ্চ স্তরের অক্সিজেন, আর নীল বা বেগুনি হয় হচ্ছে নাইট্রোজেন থাকার কারণ। ঠিক আছে, রং নির্ভর করে কিসের উপরে? ধরন ও সংঘর্ষের উচ্চতার উপর। ঠিক আছে, তারপরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের উষ্ণতার পরিবর্তন কীভাবে হয়। এটি যখন আমি প্রত্যেকটি স্তর আলাদাভাবে বলেছি তখনই এটা কিন্তু উত্তর সুন্দরভাবে লেখা ছিল। কী যে ট্রোপোস্ফিয়ারে কী হয়, উচ্চতা বাড়লে তাপমাত্রা হচ্ছে হ্রাস পায়। ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বাড়লে তাপমাত্রা হ্রাস পায়। ঠিক আছে, প্রতি 1 কিমিতে কী হয়, 6.5 বা 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমতে থাকে, এবং তার ফলে কী হয়, এটাকে আমরা কী বলি, স্বাভাবিক ল্যাপস রেট বা নর্মাল ল্যাপস রেট। তারপরে স্ট্র্যাটোস্ফিয়ারে যেটা ঘটে সেটা হচ্ছে এখানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে তাপমাত্রা বাড়ে, কারণ এই স্তরে ওজোন সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে তাপ উৎপন্ন করে, যার জন্য এটাকে আমরা টেম্পারেচার ইনভার্সন বলতাম, উল্টো পরিবর্তনটাকে। মেসোস্ফিয়ারে কী হয়, তাপমাত্রা কমতে থাকতো, আর সেটি প্রায় -93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যেত। ঠিক আছে, থার্মোস্ফিয়ারে কী ছিল, এখানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে তাপমাত্রা খুব দ্রুত হারে বাড়তে থাকতো, আর সেটা প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেত। থার্মোস্ফিয়ার পর্যন্ত লিখলেই আমাদের উত্তর হয়ে যায়, এখানে তার বিষয়ে লেখার প্রয়োজন পড়ে না। ঠিক আছে, তো এই ভিডিওটিতে আমরা এইটুকুই জানলাম। কী জানলাম প্রথমে জানলাম হচ্ছে এক্সোস্ফিয়ার সম্পর্কে, তারপর ম্যাগনেটোস্ফিয়ার সম্পর্কে, আয়নোস্ফিয়ারকে আয়নোস্ফিয়ার বলা হয় কেন সেটি সম্বন্ধে জানলাম, আর তারপরে জানলাম হচ্ছে মেরুজ্যোতি এবং উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতার কীভাবে পার্থক্য হয় তা নিয়ে জানলাম। এই ভিডিওটিতে এইটুকুই থাকলো, পরের ভিডিওতে আমরা আরও কিছু জানবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।